আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না, কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না। আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা। হরতাল, অবরোধ, এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ হচ্ছে আমাদের 24 ছাত্র জনতার অভ্যুত্থান। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর আমাদের কি হবে, কি করতে পারি, আপনারা কি করছেন? উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে। তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি ট্রেনে আমি এই আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকে আপনাদেরকে প্রকাশ করছি। উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যায়। এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে। আপনারা জানেন 24 ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এদেশের সকল পেশার মানুষের সম্মিলিত বিস্ফোরণ। তারা গত 16 বছরে বিভিন্নভাবে বঞ্চিতের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছে। তো আন্দোলনের শুরু থেকে এটা মূলত প্রথমে কোটা আন্দোলন ছিল, পরবর্তীতে 14 জুলাই খুনি হাসিনা এই আন্দোলনে যারা করছে তাদেরকে রাজাকারের সাথে তুলনা করে এবং তার প্রেক্ষিতে ওদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ক্যাম্পাসকে মুখরিত করে। পরবর্তী দিন এটার প্রতিবাদে রাজু ভাস্কর্যে প্রোগ্রাম দেওয়া হয়। আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে এবং সেদিন দেখতে পেয়েছিলেন ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের উপর হামলা করে ওইভাবে বর্বরভাবে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল এবং আমাদের বোনদের রক্তাক্ত চেহারা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আমাদের বোনদের রক্তাক্ত চেহারা, ভাইদের রক্তাক্ত দেহ নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করা হয়। যখন আমরা এক্সরে রিপোর্ট করছিলাম হাসপাতালে, ঢাকা মেডিকেলে, সে জায়গায় আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং ওই দিনে আমরা সিদ্ধান্ত নিই আমাদের এই আন্দোলন আমরা আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাইয়ের আন্দোলনের আসল মাস্টার মাইন্ড কে, কিভাবে এক মাস যাবত একটি আন্দোলন স্টেপ বাই স্টেপ পরিচালনা করেছে, এর পিছনে রহস্যটা কি, কে এই আন্দোলনটাকে পরিচালনা করেছে, সুন্দরভাবে ধাপের পর ধাপ স্টেপ বাই স্টেপ পরিচালনা করেছে কে, এটার আসল মাস্টার মাইন্ড কে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইক বলেছেন এই 24 আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হচ্ছে সাদিক কাইয়ুম। অন্যদিকে বিএনপি নেতা ডক্টর ফজলুল হক এই 24 আন্দোলনের আসল মাস্টার মাইন্ড কে এমন একটি টাইটেলে কিছু বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটি আপনারা আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই 24 আন্দোলনে মূলত আসল মাস্টার মাইন্ড কে সাদিক কাইয়ুম তার বক্তব্যতে তুলে ধরেছেন। এক মাস যাবত যে আন্দোলন তারা চালাচ্ছে, স্টেপ বাই স্টেপ আন্দোলনটাকে কিভাবে পরিচালনা করেছে সাদিক কাইয়ুম, সেটা তার মুখ থেকে আপনারা শুনতে পাবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে 24 আন্দোলনের আসল মাস্টার মাইন্ড কে। আমরা প্রথম সারির সমন্বয়কদের শুধুমাত্র চিনি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, এই প্রথম সারির মানুষদেরকে, সমন্বয়কদেরকে আমরা চিনি, কিন্তু আসলে মূল মাস্টার মাইন্ড কে, এই আন্দোলনটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে পরিচালনা করেছে। এক মাস যাবত যে আন্দোলনের মাঠে ময়দানে পাখির মতন গুলি করে মানুষকে হত্যা করেছে, সেই আন্দোলনটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ পরিচালনা করে এই শেখ হাসিনার পতন ঘটাচ্ছে। আসলে এই আন্দোলনটা ছিল কোটা সংস্কার। তো প্রথমে যখন তারা আন্দোলনের মাঠে নামে, সেটা কি উদ্দেশ্য ছিল তাদের এই কোটাটাকে বাতিল করা না শেখ হাসিনার পতন করা, সে বিষয়েও স্পষ্ট জানিয়েছেন শিবির সভাপতি সাদিক কাইয়ুম। তা আসুন আমরা বিস্তারিত প্রথমে শিবিরের সভাপতি সাদিক কাইয়ুমের বক্তব্য শুনবো, পরবর্তীতে ডক্টর ফজলুল হকের বক্তব্য শুনবো। আসুন আমরা বিস্তারিত জেনে আসি। আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না, কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না। আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা। হরতাল, অবরোধ, এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ হচ্ছে আমাদের 24 ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানে যখন কিনা এটা কোটা আন্দোলন ছিল, তখন আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? প্রথম শুরুর গল্পটা কি বলেন? ধন্যবাদ। আজকে টকশো শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন 5 জুন খুনি হাসিনা কোটা বাতিল করে এবং এর মধ্য দিয়ে আন্দোলনটা শুরু হয়। তো 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এর পাশাপাশি এখানকার বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠন, আপামর ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং এখানে মূল সমন্বয়ক যারা আছে, মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, তাদের সবার সাথে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে 2016 সালে ভর্তি হই। 2017 সালে তখন থেকে আমার পরিচয় ছিল, আমরা একসাথে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি, একসাথে আমাদের একটা যোগাযোগ ছিল। তো একদম শুরু থেকে যেদিন কোটা বাতিল করা হয়
আন্দোলনটি যেদিন শুরু হবে ওই দিনে আমার নাহিদ ইসলামের সাথে আলাপ হয়, মাহফুজ আব্দুল্লাহর সাথে আলাপ হয় এবং আসিফ মাহমুদের সাথে আমার আলাপ হয় এবং এর মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু হয় 5 জুন 2024 সালে। তখন কি আপনারা প্ল্যান করেছিলেন যে আন্দোলনটা আসলে কিরকম হবে, কোন দিকে যাবে, কতদূর পর্যন্ত হবে, কি ছিল তখনকার প্ল্যান, কি ছিল? হ্যাঁ, আমাদের ওই সময় আন্দোলন যেহেতু আপনারা জানেন এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে। 2018 সালে যখন আন্দোলন হয়, আন্দোলন পরবর্তী তখন কোটাকে বাতিল করে দেওয়া হয়। তো যখন এর পরবর্তীতে যখন আবার কোটা পুনর্বহাল করা হয় 2024 সালে 5 জুন, তখন আমরা এটাকে আমরা সবাই একসাথে, যেহেতু এটি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তো আমরা একসাথে আন্দোলন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছাই এবং এটা অর্গানিক ওয়েতে আমরা দেখতে পেয়েছি এখানে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তো আমাদের বিশ্বাস ছিল শিক্ষার্থীরা যেহেতু আমাদের সাথে আছে, আমরা যদি কালেকটিভলি কাজ করতে পারি অবশ্যই আমাদের এখানে সফলতা আসবে। তো প্রথমে আমরা এখানে সবাই কমন গোল নিয়ে, গ্রেটার পারপাস নিয়ে আমরা শুরু থেকে কাজ করেছি। এখানে আমরা যারা কাজ করেছি কেউ আমাদের পরিচয় নিয়ে যায় নাই, প্রত্যেকের পরিচয়গুলোকে ভুলে গিয়ে আমরা এক বিন্দুতে মিলিত হয়েছি এবং আমাদের একটা অ্যানালাইসিস ছিল। আমরা বিগত 16 বছরে ছাত্রদল আন্দোলন করেছে, শিবির আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে, মেজর পলিটিক্যাল পার্টিগুলো অনেকগুলো আন্দোলন ছিল। আমরা দেখতে পেয়েছি আন্দোলনগুলো সবসময় বিভাজনের দিকে সবসময় যাওয়ার কারণে আন্দোলনের সফলতা আমরা দেখতে পাই নাই। তো সেই কারণে আমাদের প্রথম থেকে গোল ছিল আমরা এখানে কোনো ধরনের বিভাজনে যাব না এবং কেউ ব্যানার নিয়ে যাব না। আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না, কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না। এবং কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে এমন কর্মসূচি, এমন শব্দ এখানে ঠিক করা হয়েছে যেই কর্মসূচিগুলোর প্রতি আগে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। যেমন দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার কারণে যেমন হরতাল, অবরোধ, এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছিল। তখন আমরা আলাপ করে যে কর্মসূচিগুলো ঠিক করেছি, ব্লকেড, বাংলা ব্লকেড, হরতাল না বলে আমরা বলেছি শাটডাউন, এবং এখানে যে কর্মসূচি এবং প্রেস রিলিজে যে শব্দগুলো ছিল এগুলোকে আমরা সবসময় সার্বজনীন করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে সবারই সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার আছে সবার সাথে পরামর্শ করে এগুলো ঠিক করা হতো। ছাত্র মানে কোন রকম রাজনৈতিক পরিচয়টাকেও দূরে রেখে একদম সাধারণ মানুষ যাতে এটাতে অংশগ্রহণ করে সেরকম একটা পরিকল্পনা ছিল শুরুতেই, যেটা বুঝতে পারছি। কিন্তু তখন পর্যন্ত সাকসেস তো চিন্তা করেছিলেন যে এই কোটা পদ্ধতির পুনর্বহাল যেটা ছিল আগের রায়, সেটা হলেই শুধু সাকসেস হইতো না। তখন পর্যন্ত ডে ওয়ান এখানে শুরু থেকেই যখন আন্দোলনটা শুরু হয়, শুরু থেকে এখানে যেহেতু আমাদের যে জেনারেশন, আমরা গত 16 বছর এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। আমরা আমাদের ভোটার অধিকার আমরা পাই নাই, আমরা ডামি ইলেকশন দেখতে পেয়েছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখতে পেয়েছি। তো যে কারণে এই যে গণতন্ত্র হরণ এবং ক্যাম্পাসে যে পেশি শক্তি যে রাজনীতি, সেই রাজনীতিগুলো আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করে। যে তো সকল স্টেক হোল্ডারদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে আমাদের 24 ছাত্র জনতার অভ্যুত্থান। না, সেটা তো নিশ্চয়ই। কিন্তু যখন আপনারা ডে ওয়ানে পরিকল্পনা করলেন যে আন্দোলনটা করবেন কোটার বিরুদ্ধে, তো প্রজ্ঞাপন যেটা খারিজ করে দেওয়া হলো, আগেটা বাতিল করা হলো, সেটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, তখন পর্যন্ত তো আসলে ওইটুকুই দাবি ছিল। ওইটুকু দাবি থাকলো না, ওইখানে আমরা যদি আমাদের দাবিটা ছিল, কিন্তু আমাদের গোলটা ছিল অনেক দূরে। প্রথম দিকে এটা স্টেজ বাই স্টেজ, এই আন্দোলনটাকে যদি আমরা ভাগ করি, এটা স্টেজ বাই স্টেজ গিয়েছে। কিন্তু প্রথম দিকে আমাদের আন্দোলনটা যেহেতু অর্গানিক ওয়েতে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে, তো সেই কারণে আমাদের আন্দোলনটাকে প্রথমে কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমাদের প্রথম থেকে একটা ভিশন ছিল খুনি হাসিনার পদত্যাগ এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আমাদের করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা মূল ফ্রন্টে ছিল তারা একসাথে কাজ করেছিল, আমরা একসাথে কাজ করেছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমি কেন সামনে ছিলাম না? আমি এই প্রশ্নতে আসতাম নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন সেখানে, সেটা হচ্ছে যে সালমান নামটি কেন নিতে হলো সাদিক তখন? আচ্ছা, আমি প্রথমে পরিষ্কার করেছি, আমরা এখানে কেউ ক্রেডিটবাজি করতে যাইনি। আমাদের টার্গেট ছিল, আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা। এই ক্ষেত্রে আমরা যেহেতু বিগত সময় দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু দেখা গেছে এখানে মতাদর্শিক দ্বন্দ্ব, পরিচয়, ব্যানার, ক্রেডিটবাজি, এই বিষয়গুলোর কারণে আন্দোলনগুলো বারবার ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যদি গেটার পারপাসের জন্য আমরা আমাদের পরিচয় অথবা ক্রেডিটবাজি এগুলো যদি আমরা এখানে নিয়ে আসি, তখন একটা বিভাজন তৈরি হতে পারে। এবং সামগ্রিকতার কথা চিন্তা করে যে একই সাথে এখানে আমরা যারা আছে, এখানে সাইদ আব্দুল্লাহ আছে, এরপর সাবিত ভাই আছে, অন্য যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে, ছাত্র দলের যারা এখানে সম্পৃক্ত হয়েছে, তারা কিন্তু তাদের পরিচয়টা লুকায় নেই। কিন্তু কেন আপনাকে সালমান নামটা নিতে হলো? এটা একটু আরেকটু, আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের উপরে এক ধরনের ডিহিউম্যানাইজেশন করা হয়েছে। শিবির সন্দেহে অথবা শিবির সম্পৃক্ততা কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল এবং তাকে মেরে ফেললেও কেউ কোনো কথা বলতো না। গত 16 বছরে ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশে যেখানে যাকে পাওয়া গেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে টানা 57 দিন রিমান্ড দেওয়া হয়েছে। এবং ক্যাম্পাসে শিবিরের আমরা দেখতে পেয়েছি মহসিন হলে একজনকে পাওয়ার পরে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। তার যখন পানির তৃষ্ণা লাগছে তখন তাকে প্রস্রাব দেওয়া হয়েছে। আমরা দেখেছি নির্মম বাস্তবতা, এটা আমরা দেখেছি, এই রিয়েলিটি আমরা দেখেছি। এবং এখানে যদি আরেকটা, যদি আমরা যদি এখানে যদি আমি আমার শিবিরের ব্যানার নিয়ে যাইতাম, আরেকজন যদি তার ব্যানার নিয়ে যেত, এইভাবে যদি হতো, তখন ওইখানে আন্দোলনটা ফেলিওর হইতে পারতো।
তো আমাদের মূল টার্গেট ছিল আমাদের আমি সফলতা। ব্যানারের কথা বলছি না, আমি আমাদের- বলছি যে সবাই তো নাম পরিবর্তন করেনি, কিন্তু সাদিক না, না, কেন এটা নাম হচ্ছে- পরিবর্তন এটা- করতে হলো, এটা- এবং হ্যাঁ, এটা আচ্ছা, কিন্তু এটা বাইরে আমি- যেমন আমি- যারা আচ্ছা, সহযোগিতা আমি- করেছে, আমি জি, বলি জি, একটু, জি, যারা জি, সহযোগিতা জি, করছে, জি। যেমন জুলকার নাইন তো সহযোগিতা করেছে দূর থেকে বসে, সাইরও কিন্তু জানতো না যে সালমান আসলে কে। তো এটা কি এই ট্রাস্টটা কি এই লেভেলে যে না, না, কাউকেই trust বলা যাবে আমাদের না? উদ্দেশ্যটা, আমাদের এখন মানে উদ্দেশ্যটা বুঝতে mistrust-টা। হবে। না না না, মিসট্রাস্ট না, আমাদের যেহেতু আমি একই সাথে ওই সময় প্রায় 20 থেকে 25টা স্টেক হোল্ডারের সাথে আমি কানেক্টেড ছিলাম। আমি যখন সাইর ভাইয়ের সাথে 26 তারিখ থেকে আমি সাইর ভাই, লেনিন ভাই ভাইদের সাথে কানেক্ট হই, ওই সময় একই সাথে আমি আরো 20টা স্টেকের সাথে আমি কানেক্টেড ছিলাম। এবং ওই সময় যদি সিচুয়েশনটা চিন্তা করেন, ইন্টারনেট নাই, ওয়াইফাই কানেক্ট করা হয়েছে, এবং এই সময়ে আমার নাম্বার থেকে কিন্তু আমি সবার সাথে কানেক্ট করেছি। প্রতিদিন হচ্ছে কর্মসূচিগুলো আমি অফলাইনে টেক্সট করে পাঠিয়েছি। তো সামগ্রিকতা চিন্তা করে আমাদের মূল পারপাসের দিকে পৌঁছানোর জন্যই এটা আমাদের একটা হচ্ছে কৌশল ছিল। আপনারা জানেন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এদেশের সকল পেশার মানুষের সম্মিলিত বিস্ফোরণ। তারা গত 16 বছরে বিভিন্নভাবে বঞ্চিতের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছে। তো আন্দোলনের শুরু থেকে এটা মূলত প্রথমে কোটা আন্দোলন ছিল, পরবর্তীতে 14 জুলাই খুনি হাসিনা এই আন্দোলনে যারা করছে তাদেরকে রাজাকারের সাথে তুলনা করে, এবং তার প্রেক্ষিতে ওদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ক্যাম্পাসকে মুখরিত করে। পরবর্তী দিন এটার প্রতিবাদে রাজু ভাস্কর্যে প্রোগ্রাম দেওয়া হয়। আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। এবং সেদিন দেখতে পেয়েছিলেন ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের উপর হামলা করে, ওইভাবে বর্বরভাবে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল, এবং আমাদের বোনদের রক্তাক্ত চেহারা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আমাদের বোনদের রক্তাক্ত চেহারা, ভাইদের রক্তাক্ত দেহ নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করা হয়। যখন আমরা এক্স-রে রিপোর্ট করছিলাম হাসপাতালে, ঢাকা মেডিকেলে, সে জায়গায় আমাদের ভাই বোনদের উপর হামলা করে। এবং ওই দিনে আমরা সিদ্ধান্ত নিই আমাদের এই আন্দোলন আমরা আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। এবং পরবর্তী দিন শহীদ মিনারে আমরা এটার প্রতিবাদে আমাদের কর্মসূচি ঘোষণা করি। একই সাথে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এবং আপনারা দেখতে পেয়েছেন সেদিন শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়ে যায়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিকামী জনতা তারা একত্রিত হয়। এবং প্রোগ্রাম যখন চলছিল সে সময় আমরা শুনতে পাই আমাদের আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আবু সাইদ এভাবে তার দুই হাতকে প্রসারিত করে সে বলছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এবং আমরা একই সাথে শুনতে পেয়েছি চট্টগ্রামে আমাদের ভাই ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে। এভাবে সারা দেশে মোট 6 জন ভাই শহীদ হয়েছে। এবং আমরা সেই প্রোগ্রামে আমরা শপথবদ্ধ হই এই শহীদের বদলা না নেওয়ার আগ পর্যন্ত, খুনি হাসিনার পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। এবং সেই আলোকে পরবর্তী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা আয়োজন করি, এবং 6 জন শহীদের জন্য 6টা কফিন আমরা ক্যাম্পাসে ঢুকে গাইবানা জানাজা শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম করি, এবং সেখানেই হামলা হয়। পরবর্তী ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। তো যে ক্যাম্পাস থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসেই বন্ধ ঘোষণা করছে। পরবর্তীতে এখন আমরা চিন্তা করলাম কিভাবে আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। সে আলোকে সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাকি যারা অংশীজন আছে আমরা তাদের সাথে আলাপ করি। সে আলোকে আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনটাকে আমরা এখন ঢাকা পার্শ্ববর্তী জেলা সহ সারা দেশে আমরা ছড়াই দিব, এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছে আমরা তাদেরকে এঙ্গেজ করব। তো সেই আলোকে আমরা সন্ধ্যায় মিটিং করেছিলাম। পরবর্তী দিন 18 জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা তাদের আবু সাইদের মতো করে তারা তাদের বুককে পেতে দিয়েছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা সেদিন যেই সাহস দেখিয়েছিল সেই সাহসের মাধ্যমে আমাদের এই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করে। এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছিল। সমন্বয়কদের একটা গ্রুপকে তারা বিভিন্নভাবে চায়ের টেবিলে ডাকছিল, আন্দোলনের দাবি দেওয়া তারা মেনে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা ট্র্যাপ দেখাচ্ছিল। তখন আমরা বলছিলাম রক্তের উপর কোনো ধরনের সংলাপ হইতে পারে না। এবং একই সাথে আমরা শুনছিলাম সরকার যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিতে পারে, কারফিউ জারি করতে পারে। এবং এই অবস্থায় আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেন নেতা থাকুক আর না থাকুক, যেন কর্মসূচি চলতে থাকে, আন্দোলন যেন চলতে থাকে। সে আলোকে আমরা একটা 9 দফা তৈরি করেছিলাম, এবং 9 দফার খসড়া ইন্টারনেট থাকা অবস্থায় আমরা তৈরি করেছিলাম, এবং মূল সমন্বয়কদের সাথে আমরা আলাপ করেছিলাম। তো পরবর্তী দিন আপনারা জানেন 19 জুলাই ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ ছিল, এবং পুরো ঢাকা, যাত্রাবাড়ি, রামপুরা, মিরপুর, সাভার থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল, এবং প্রত্যেকটা জায়গায় নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, একটা গণহত্যা সংঘটিত হয়েছিল। এবং ইন্টারনেট যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, কি করা যায় তখন আমরা সিদ্ধান্ত নিলাম অফলাইনে ট্যাক্স করে আমরা প্রত্যেকটা সাংবাদিকের কাছে এই 9 দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছে দেবো। এবং সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে কথা বলি, আব্দুল কাদেরকে সেফ রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, এবং তার থেকে ভিডিও সাক্ষাৎকার নিই, এবং এই ভিডিও সাক্ষাৎকার নিয়ে পেন ড্রাইভগুলো আমরা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন পৌঁছে দিই। তো তখন আপনারা জানেন প্রেক্ষাপট, দেশীয় যে মিডিয়াগুলো ছিল তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছিল, তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছিল। তখন আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোর কাছে নিয়ে যাই, আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছিল। এবং সেই 19 তারিখ থেকে
25 তারিখ পর্যন্ত একটা গণহত্যা সংঘটিত হয়। পুরো ঢাকা শহর সহ সারা দেশে প্রায় 1000 আমাদের ভাই বোন শহীদ হয়, হাজার হাজার ভাই বোন আমাদের গাজী হয়। এই অবস্থায় প্রতিদিন 3টা থেকে 3:30 পর্যন্ত আমরা অফলাইনে প্রতিদিন কর্মসূচিগুলো আমরা পাঠাতাম এবং অফলাইনে একটি যোগাযোগ তৈরি করে আমরা আন্দোলনটাকে ধরে রেখেছিলাম। 25 তারিখ এর মধ্যে জানেন আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আরও অনেকে গুম করে রাখা হয় এবং তাদেরকে নির্মম নির্যাতন করা হয়। 25 তারিখ তাদেরকে আবার হাসপাতালে, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন নাহিদ ইসলামের সাথে, আসিফ মাহমুদের সাথে আমার দীর্ঘ সময় কথা হয়। আমরা বলি এতগুলো শহীদের সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে পারি না, খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের যে 9 দফা, সেই 9 দফার প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। সুতরাং এই 9 দফার যে প্রথম দফা ছিল, এই দফার মধ্যে মূলত এক দফা ছিল খুনি হাসিনার পদত্যাগ। তো সে আলোকে 25 তারিখ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে আলাপ হয় এবং সবাই তারা তাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে যেভাবে হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা যদি একজন থাকি আমরা একাই আমাদের লড়াই চালিয়ে যাব। এবং ওই সময়ে পরবর্তীতে আমরা সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করি এবং এই সেফ হোম ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদেরকে অনেকেই সহায়তা করে, সাংবাদিকরা সহায়তা করে, বিশেষ করে জুলকান্নান সায়ের ভাই আল জাজিরার একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, উনি সহায়তা করেছিল এবং দেশের বাইরে আমাদের অসংখ্য বন্ধুরা তখন আমাদেরকে সহায়তা করেছিল। এবং দ্বিতীয় লেয়ারে যারা সমন্বয়ক ছিল ওই সময় আব্দুল কাদের, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবাইর সহ বাকি যারা ছিল তারা যে সাহসী, তাদের সাহস দেখিয়েছিল যেটা পুরো জাতিকে আবার নতুনভাবে আশান্বিত করেছিল। এবং এর পরবর্তীতে যে কর্মসূচিগুলো আমরা চিন্তা করেছিলাম আমরা সবাইকে এঙ্গেজ করে আবার নতুনভাবে পুনর্জাগরণ করব, কারণ সারা দেশে গণ অ্যারেস্ট, গণগ্রেফতার, গণহত্যার ফলে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, ক্যাম্পাসগুলো বন্ধ অবস্থা ছিল। তখন আমরা চিন্তা করলাম আবার আমরা একটু হার্ড প্রোগ্রাম এবং একটু সফট প্রোগ্রাম এভাবে করে আমরা সবাইকে আবার এঙ্গেজ করব। তো সেই অনুযায়ী দেখতে পেয়েছেন আমরা পরবর্তী দিন হচ্ছে যে কর্মসূচি দিয়েছিলাম সমন্বয়কদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে। এর পাশাপাশি হচ্ছে চিত্রাঙ্কন, দেয়াল লিখন এবং লিফলেটের মাধ্যমে এটার হচ্ছে প্রতিবাদ জানানো, এই ধরনের আমরা অনেকগুলো কর্মসূচি দিয়েছিলাম। এবং সর্বশেষ আপনারা জানেন 2 তারিখ মূল সমন্বয়কদেরকে তাদেরকে হচ্ছে মুক্তি দেওয়া হয় এবং আবার হচ্ছে সকল সমন্বয়কদের সাথে আমরা আলাপ করি এবং 3 তারিখ এক দফা ঘোষণা করা হয় এবং এক দফার মাধ্যমে দেশের আপামর ছাত্র জনতা তারা রাস্তায় নেমে পড়ে এবং 4 তারিখ শাহবাগে আমরা অবস্থান করি এবং 5 তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেদিন সারা দেশের ছাত্র জনতা তারা ঢাকা অভিমুখে রওনা হয়। সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশ পথে তারা অবস্থান করে এবং দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ তারা হচ্ছে শাহবাগ অভিমুখে রওনা হয়। ততক্ষণে খুনি হাসিনা তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আমরা ফতেহ গণভবনের মাধ্যমে আমরা নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পাই। দর্শক, এখানে সাদেক কাইমের বক্তব্য আপনারা শুনেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ, একটি বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই বিপ্লব নামে একটি বই প্রকাশ করেছেন। সেখানে যে সাদেক কাইমের কোনো কথাই তুলে ধরেনি, এমনকি জুলাই অভ্যুত্থানের একটি ছবি যেখানে সকল কেন্দ্রীয় সমন্বয়কদের একটি ছবি তোলা ছিল, সেই ছবি থেকে এডিট করে কেটে ফেলেছেন সাদেক কাইমের ছবি। তো এইভাবে প্রকাশ করা হয়েছে। অথচ আল জাজিরা সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইক তার পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে এই আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হচ্ছে সাদেক কাইম। তো দর্শক, এই বিষয়ে আমি আর কিছু বলছি না। এখন বিএনপি নেতা ডক্টর ফজলুল হক এই জুলাইয়ের আসল মাস্টার মাইন্ড কে এমন একটি টাইটেলে কিছু বক্তব্য দিয়েছেন। আসুন ওনার বক্তব্যটি আমরা। জুলাইয়ের বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে, এই জুলাই বিপ্লবে কারা কারা নেতৃত্ব দিয়েছে, কার নেতৃত্বে শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, এ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ কেউ বলছেন বাংলাদেশের জামাত এবং শিবিরের কাজ এটা এবং তারাই এটা শেখ হাসিনাকে পালায়নের জন্য বাধ্য করেছেন। এক দফা আন্দোলনটা তাদেরই একটি রূপরেখার অংশ। জনগণ যারা এখানে মিছিল মিটিং করেছেন, সিংহভাগ তাদের লোকজন সর্বাগ্রে ছিল, এ মন্তব্য করছেন খোদ আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক মানুষ। পাশাপাশি এটাও মানুষ বলছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন ছাড়া, সহযোগিতা ছাড়া, প্ল্যান ছাড়া এই আন্দোলন সফল হতো না। অনেকে বলছেন ছাত্র জনতাই শুধুমাত্র তাদের এই আন্দোলনের গোপন সকল ধরনের পরিকল্পনার অংশকারী এবং তারাই এটাকে বাস্তবায়ন করেছেন, জনগণ তাদের পিছনে সাহায্য করেছেন। জুলাই বিপ্লবের আমি একজন যোদ্ধা, আমি একজন সহযোগী, আমি অনলাইনে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে সগৌরবে মেনে নিয়েছি, কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা জানেন দীর্ঘ 6 বছর পর্যন্ত আমি বাংলাদেশে আসতে পারিনি। আজকে আমি কিছু সত্য কথা বলে যাব, যেই কথাগুলো আমি বিদেশে বসে জানতাম এবং কার মাধ্যমে জানতাম, কিভাবে জানতাম, তার কিছু নজির আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলেই কি জামাত শিবির
কিংবা এই সংগঠন ছাড়া আর কার কি অবদান আছে আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করব। শেখ হাসিনা আমাকে বাংলাদেশের দীর্ঘ 6 বছর আসতে দেয়নি, না দেওয়ার কারণে আমি কয়েকটা দেশে পালিয়ে থাকতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাকে আশ্রয় নিতে হয়েছে, তার মধ্যে তুরস্ক একটি অন্যতম রাষ্ট্র। জুলাই যখন বিপ্লবটি সাধিত হয় তখন আমি মালয়েশিয়া থেকে তুরস্কে এসে অবস্থান করছি, পরিবার আমার তখন মালয়েশিয়াতে অবস্থান করছে। সর্বশেষ মালয়েশিয়ার সরকারের সেখানেও ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে শেখ হাসিনার নালিশ করার কারণে আমাকে বেশ খানিকটা বের হওয়ার সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। একবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, পরবর্তীতে আবার নতুন করে টিকিট কেটে সেখানে ইমিগ্রেশনে অনেক সময় পার করে বের হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যেদিন বের হয়েছিলাম ওই দিন কখনো ভাবতে পারিনি যে এই বের হওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশে আমি ফেরত আসতে পারবো। আমি মনে করেছি তুরস্কে যাচ্ছি, হয়তো তুরস্ক থেকে আরো কোথাও না কোথাও আমাকে যেতে হবে। তুর্কি আমি যখন যাই এবং তুরস্কে অবস্থান করি তার কিছুদিন পরেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তুরস্কে আগমন করেন। আপনারা জানতে পারেন যে আপনি তো ভিন্ন দল করেন, তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে আপনার সম্পর্কের সূত্র কি, কিভাবে তিনি আপনাকে স্নেহ করেন, সেটা একটু আমি বলে রাখলেই তার পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো দিলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেব যেদিন থেকে আমাকে চিনেছেন, সম্ভবত 2018 সালের পরে 19 সালের দিকে করোনাকালীন সময়ে, সেই সময় থেকে আমি একজন দেশপ্রেমিক হিসাবে কাজ করছি, দেশের জন্য লড়াই করছি, মজলুম মানুষের পক্ষে কথা বলছি, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডানপন্থী সকল মানুষদের যার যখন জুলুম হয়েছে সবার পক্ষে আমি দাঁড়িয়েছি। এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন। উনি সবসময় ফোনে অন্তত নাম্বার যেভাবেই হোক তার কাছে আমার নাম্বার যায়, আমার কাছে তার নাম্বার আসে, তিনি আমার খোঁজ খবর রাখতেন। এর অংশ হিসেবে উনি জেলে যাওয়ার আগে, জেলে যাওয়ার পরে, বের হওয়ার পরে, এমনকি জেলে থাকতেও উনি খোঁজ রাখতেন। উনি জানতেন আমি ভিন্ন মতের, কিন্তু উনি এতটুকু বিশ্বাস করতেন যে আমার দ্বারা কখনোই ধর্মভিত্তিক কোনো দলের ক্ষতি যেমন হবে না, ইসলামী মূল্যবোধের ক্ষতি আমি কোনোদিন করতে দিব না, এই বিশ্বাস ওনার ছিল বিধায় উনি আমাকে একেবারেই খুব কাছের মানুষ মনে করে অনেক বিষয় পরামর্শও দিতেন। আমি তার পরামর্শগুলোর জন্য আজকের জাতির সামনে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আমি আসি এখন প্রসঙ্গে, যে কি প্রসঙ্গে আমি বলছি যে এই জুলাই বিপ্লবের অবদান বাংলাদেশের জামাত শিবিরের কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর যেটা আছে তার বাহিরেও যে ব্যক্তি জামাত শিবিরের মূল নেতা ডাক্তার শফিকুর রহমান, ওনার কি অবদান কিভাবে থাকতে পারে সেটা আমি একটু বর্ণনা করতে পারি। উনি তুরস্কে আসেন 23শে জুন, সম্ভবত 23শে জুন সকালবেলা, তুরস্কের ফজর হওয়ার কিছুক্ষণ আগে উনি তুরস্কে ল্যান্ড করেন। ল্যান্ড করার পরে উনি আমাকে ফোন দেন যে আজকের আমি মাত্র এসে নেমেছি, নামাজ কালাম পড়বো, হোটেলে রেস্ট নিব, তোমাকে পরে জানানো হবে তুমি কোথায় কোন জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। আমি অত্যন্ত খুশি হয়েছি, ওনার সাথে আমার জীবনে দেখা হয়নি, এই প্রথম সাক্ষাৎ হবে। আমি সন্ধ্যার মধ্যে উনি যেখানে আসতে বললেন আয়া সোফিয়া মসজিদে আমি উপস্থিত হলাম, সেখানে ওনার সাথে সাক্ষাতে মিলিত হলাম, নামাজ পড়ে কোলাকুলি করলাম। তারপরে টি ব্রেকের একটি ছোট্ট আয়োজনের মতো তিনি আমাদেরকে সবাইকে, ওখানে আরও যারা উপস্থিত ছিলেন, চা, কফি বা এ জাতীয় কিছু আমাদেরকে উপস্থাপন করলেন, আমরা সেটা ভোগ করলাম। তারপরে ওনার সাথে একটু ট্রেনে ছোট্ট জার্নি করার সুযোগ পেলাম। সেই ট্রেনে যাওয়ার পথে তার চেয়ারের পাশের চেয়ারটাতে আমাকে বসালেন। আমাকে বসিয়ে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মন্তব্য, বক্তব্য দিচ্ছেন। স্বভাবতই আমি খুব বিষণ্ণ ছিলাম, মন খারাপ ছিল যে বাংলাদেশ থেকে দীর্ঘ 6 বছর পরে এসেছি, আবার 24 সালেও শেখ হাসিনার নির্বাচন আর একটা সুষ্ঠুভাবে, অনৈতিকভাবে, অবৈধভাবে তিনি করে ফেলেছেন। তার 29 পর্যন্ত তো আর বাংলাদেশে যেতেই পারবো না, আর ভবিষ্যতে যাবো কি যাবো না তাও তো কোনো নিশ্চয়তা নাই। সে কারণে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল যখনই আমার সাথে কথা বলেন জানতে চাইতাম আপনার পরিকল্পনা কি হতে পারে। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর আমাদের কি হবে, কি করতে পারি, আপনারা কি করছেন? উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে। তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি ট্রেনে, আমি এই আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে, এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি। 23শে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি তখন মনে মনে হাসলাম এজন্য, আমরা যারা ইসলামিক বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে
সবারই একটি চিন্তা থাকে, বিপ্লব হবে, ইসলামী বিপ্লব হবে, হুকুমত হবে, দিন কায়েম হবে, ধর্মভিত্তিক বহু বক্তব্য থাকে। তো সেই শব্দ চয়নের জায়গা থেকে আমিরে জামাত হয়তো বলেছেন একটি বিপ্লব হবে। তারপরে উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি চুপ করে শুনলাম, জানতে চাইলাম বিপ্লব কিভাবে হবে। বলে হবে, যে কোনো উপায়ে হবে, মানুষ জেগে উঠবে, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হবে, তবে সেটা হয়ে যাবে। এই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি ওনার এই বক্তব্যগুলো শুনে কিছুটা আশান্বিত হলাম এবং আমি ওনার সফর সম্পর্কে কিছুটা অবগত হলাম। যদি আমি মিস্টেক না করি, উনি বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হিসেবে উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যাই। উনি কয়েকটি রাষ্ট্র, উল্লেখযোগ্য পরাশক্তির কয়েকটি রাষ্ট্র তখন ভিজিট করেন, যেটা আমি জানি, এবং তুরস্কের পরেই এই ভিজিটগুলো সম্পন্ন হয়। তাহলে ওনার ভিজিটগুলো সম্পন্ন হয় 23শে জুনের পরে। বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে যায় 23শে জুনের পরে। আর আমার সাথে, তার সাথে সম্ভবত 24 অথবা 25শে জুন কথা হয়। তিনি যখন তুরস্ক থেকে চলে যাবেন 25শে জুন সম্ভবত, বা 26শে জুন, এরকম একটি সময় ফোনে আবার কথা হয়। তিনি বলেন ফোনে কন্ট্যাক্ট থাকবে, যোগাযোগ রাখিও। এর পরবর্তীতে উনি আমাকে 26শে জুলাই হঠাৎ একদিন মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে, যখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন একেবারে ঘনীভূত হয়ে গিয়েছে, জমে গিয়েছে, সর্ব জায়গায় আন্দোলন আন্দোলন, শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে। এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উনি আমাকে একটি মেসেজ পাঠান, আসসালামু আলাইকুম বলে। ইংলিশে মেসেজটার সার মর্ম হচ্ছে, তুমি এই বিশেষ অ্যাপসটি ডাউনলোড করো, তোমার সাথে হয়তো আমার যোগাযোগ রক্ষা করতে হলে এই জায়গায় কথা বলতে হবে। আমার হঠাৎ করে মাথা একটু হলেও চিন্তায় পড়ে গেলাম যে লোকটার সাথে আমার যখন হোয়াটসঅ্যাপে কথা হবে, সেই লোকটা আমাকে বিশেষ কিছুর মাধ্যমে যোগাযোগ করতে চায়, আন্দোলন চলমান, তাহলে এর মধ্যে কিন্তু আছে। আমি জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, বিভিন্নভাবে আমি জানতে পারলাম বাংলাদেশের যে আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে। এবং আমি এও জানতে পারলাম ঢাকা শহরে তারা সর্বোচ্চ এই প্রায় 15-20 দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে, চিরা মুই ডাল যে যেভাবে পেরেছে, যার যেখানে অবস্থান করার সুযোগ এসেছে, তারা তাদের সেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছে। আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আমি তখন জানতে পেরেছি 25 থেকে 30 লক্ষ এডিশনাল পিপল, যারা কাউন্টেড ছাড়া জামাত শিবিরেরই নিজেদের ডেডিকেটেড পিপলদেরকে ঢাকা শহরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কম বেশি হতে পারে, মিডিয়ায় এক ধরনের তথ্য আসতে পারে, এমনকি অনেকে 50 লক্ষও বলেছেন, যদিও আমি সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না। আমি 25-30 লক্ষ জামাত শিবির আসতে পারে এই ধারণাটা আমার আছে। তো যখন শফিক সাহেবের ওই মেসেজ পেলাম 26শে জুলাই, তখন আমি আমার কাছে অবস্থানরত দুজন ভাই ছিলেন তুরস্কে। আমি এগুলা কেন বলছি, আপনারা ভবিষ্যতে তাদের ইন্টারভিউ নিতে পারবেন, সাক্ষী নিতে পারবেন। একটা ছেলে হচ্ছে তুরস্কে পড়াশোনা করে, নাম তানভীর, ফেনীতে বাড়ি। আরেকজন ভদ্রলোক যে আমাকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার নাম শহীদ রাহাত, একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি। এই তানভীর এবং শহীদ রাহাত, এই দুই ব্যক্তির কাছে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতাম যে আজকের এই ঘটনা ঘটতে পারে, আমার কাছে মনে হচ্ছে আমিরে জামাতের এই বক্তব্য কোনো একটা সিগন্যাল বহন করছে। তো তারা হতভম্ব হতেন, বলতেন না ভাইয়া এগুলা হতেও পারে, নাও হতে পারে। তখন আমি বলতাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে যখন যে বক্তব্য দিয়েছে, কখনোই কোনো কিছু ফলস উদ্বুদ্ধকরণ কিংবা ইনফরমেশন তিনি দেয়নি। তিনি কথা কম বলেন, কিন্তু যেটা বলেন সেটা আদতেই অনেক কথা বলেন। এর বাইরে অনেক কথা, জেল, জুলুম, অত্যাচার, কি অবস্থা, কেমন দেশ, কেমন যাচ্ছে, সেগুলো নিয়ে ভিডিও করলে আপনাদের 3 ঘন্টায় শেষ হবে না। শফিক সাহেবের সাথে আমার কি কি কথা, এগুলো বলার সুযোগ নেই, আর এটা আমি বলতেও চাই না। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই বিপ্লবের তিনি একজন সাথী কিভাবে হলেন, তার যে গোপন একটি পরিকল্পনায় এগুলো হতে পারে, সেই জায়গাটা জাতির ইতিহাসে যাতে লিপিবদ্ধ থাকে, সেজন্য আজকের ডেট সহ, ম্যান সহ আমি আপনাদেরকে বলছি। ওনার এই অ্যাপসের পরে আমি ওনাকে অ্যাপসে মেসেজ পাঠালাম, সাথে সাথে উনি হয়তো 1-2 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে রিপ্লাই আসলো, প্লিজ প্রে ফর আওয়ার ভিক্টোরি, আমাদের স্বাধীনতার জন্য, নতুন স্বাধীনতার জন্য তুমি আমাদের জন্য দোয়া করো। এবং আমার বুঝতে আর বাকি নেই যে বাংলাদেশের এই জায়গাটায় তিনি কি অবদান রাখছেন। জুলাই বিপ্লব চলতে থাকলো, আমরা সেই আন্দোলনের, আমি দিন রাত 24 ঘন্টা ভিডিও বানালাম, বক্তব্য দিলাম, লাইভে যেতে থাকলাম। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, আমি চেষ্টা করলাম জানার পরেও যে বাংলাদেশের বন্ধ, কিন্তু কোটি বাংলাদেশি বিদেশে জাগ্রত যারা
তথ্য শুনতে চায়, জানতে চায়। আমি সামহাও যে কোনো ইনফরমেশন পেলে সেখান থেকে তথ্যগুলো নিয়ে আসতাম, রাত ভর কান্না করতাম, আপনাদেরকে উদ্বুদ্ধ করতাম। সেগুলো আপনারাই এখন কমেন্টস বক্সে সাক্ষী হিসেবে লিখে যেতে পারবেন আমি কি করেছি কি করি নাই। আমি মনে করেছিলাম এই আন্দোলনটা যে কোনো মূল্যে, কার নামে হচ্ছে, কার ব্যানারে হচ্ছে, জামাত করছে না শিবির করছে না বিএনপি করছে না আর কেউ করছে, আমার এগুলো দেখার সুযোগ নেই, আমার দরকার হাসিনার পতন। এই চেতনা নিয়ে আমি আপনাদের সাথে নির্দলীয় বক্তব্য দিতাম, সবাইকে উৎসাহ যোগাতাম যে বিপদ মুক্ত হলে বিএনপির জন্যও কল্যাণ, জামাতের জন্যও কল্যাণ, আমাদের দেশবাসীর জন্যও কল্যাণ। আর বিপদ থেকে গেলে ক্রেডিট নিয়ে লাফালাফি করলে কল্যাণ তো নয়, সবারই অকল্যাণ। অতএব জামাত যদি এই কার্যক্রম করে বিজয় অর্জন করে দিতে পারে আমার, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি সেই সেন্সে এই কথাগুলো মানে সবসময় আপনাদেরকে বলতাম। আমি এই আন্দোলন চলাকালীন সময়ে সরাসরি আমার সাথে তারেক রহমান সাহেবের বক্তব্য বা ফোনে কথা হয়নি, কিন্তু আমি তার আশেপাশে থাকা কিছু মানুষদের সাথেও কথা বলার চেষ্টা করতাম এবং ইউনিটি রক্ষার জন্য আমি অবদান রাখতাম। আমি তাদেরকে উদ্বুদ্ধ করতাম এবং তারাও আমার তৎকালীন সময়ের বক্তব্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করতো, কারণ তারাও বিপদে আছে। তারা এখানে জামাত করুক শিবির করুক এটা নিয়ে তাদের কোনো বৈষম্য ছিল না, যেটা এখন এই 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত একে অপরের পিছনে কথা বলা শুরু হয়েছে এবং তাতে কিঞ্চিত আমি বিড়ম্বনায় পড়েছি, কারণ আমি মজলুমের পক্ষে সবার জন্য ছিলাম। কিন্তু যখন 5 তারিখের পরে এখানে আবার নতুন করে কেমন কেমন কথাবার্তা শুরু হয়েছে, তখন আমাকে মজলুমের পক্ষে থাকতে গিয়ে অনেক ট্যাগিং এর শিকার হতে হচ্ছে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। আমি কি করেছি কি করি নাই, দেশের জন্য কি করেছি, বিএনপির জন্য কি করেছি, জামাত শিবির বা হেফাজত চরমনায়ের জন্য কি করেছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ তাআলা সেটা ভালো করে জানেন। তো ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই আন্দোলন সংগ্রাম, জামাত শিবিরের ভিতরে ভিতরে কার্যক্রম এই চলমান রয়েছে। হঠাৎ আমি একদিন আবার এই ইন্টারনেট বন্ধ, যে কোনো মূল্যে বাংলাদেশের কার্যক্রম চলছে, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে শফিক সাহেব আমার খোঁজ রাখছেন, যে কোনো বিপদে আপদে তিনি অবশ্যই কোনো না কোনো সিগন্যাল আমাকে দিবেন। আমি অপেক্ষায় থাকতাম, কিন্তু আমার কার্যক্রম আমি চলমান রাখতাম। অন্যদিকে বিএনপি জামাত তাদের সকলের পেজগুলোকে অবজার্ভ করার চেষ্টা করতাম। শফিক সাহেবের মেসেজ এবং জামাতের পেজের বক্তব্যগুলো, সমন্বয়কদের বক্তব্যগুলো সিমিলার হচ্ছে কিনা, বিএনপির বক্তব্যগুলো সেম আসতেছে কিনা, এটাকে আমি নিজে একটা পিকচার নিজের সামনে দাঁড় করাতাম। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমিরের কথোপকথনের স্টাইল, জামাতের কিছু বড় ভাইদের বক্তব্য, ফেসবুকে পোস্ট, মানুষের অবস্থান, বিভিন্ন জায়গায় অবস্থান এবং সমন্বয়কদের সিমিলার পেতাম। তখন আমার কাছে মনে হতো যে এটা একটা বিশেষ পদ্ধতিতে সাজানো কার্যক্রম চলছে। এমনও হতে পারে যারা আন্দোলনের মূল জায়গায় এসে নেতৃত্বের একে আছে, হয়তো তিনি অনেক কিছু বুঝবেন না, কিন্তু ব্যাকআপটা জামাত শিবির দিচ্ছে, এটা আমার ধারণা তৈরি হয়ে গিয়েছিল এবং এখনো এই ধারণাটা আমি পোষণ করি, কোনো সন্দেহ নেই। কারণ মিথ্যা ইতিহাস বলে তো লাভ নেই, যেটা সত্য সেটা জাতিকে জানাতে হবে, অসত্যকে জাতির কাছে প্রতিষ্ঠিত করে লাভটা কি। আমি চরমনায় পীর সাহেব হুজুরের আপনার মিছিলগুলো দেখতাম, তার আন্দোলনে নামার ইতিহাস দেখতাম, আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি এবং তাদের সেই, কিন্তু কমিউনিকেশন করার সুযোগ হয়নি। তাদের অ্যাক্টিভিটিসগুলো আমাকে ভালো লেগেছে এবং ভালো বেসেছি। 6 তারিখে বাংলাদেশের 5 তারিখ তুরস্কে গভীর রাত, মানে আপনি এটা 6 তারিখ বলতে পারেন, 12টার পরে যেহেতু কল দিয়েছে, মানে 5 তারিখ রাতেই আর কি, আমাকে হঠাৎ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটা ফোন পেলাম এবং নিজেকে ভীষণ আনন্দিত মনে করলাম। আমি ভাবতেও পারি নাই তিনি আমাকে ফোন দিয়ে আমার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। আমি সত্যি আজকের জাতির কাছে এটা বলতে বাধ্য হচ্ছি যে কেন তিনি আমাকে এই ফোনটা দিয়ে যে স্বীকৃতিটা দিলেন, এটা আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া এর আর বড় কোনো প্রাপ্তি কিংবা তার জন্য দোয়া করার আর কোনো অপশন আমার হাতে নেই, তাকে দেওয়ার কিছু নেই। কেউ আমাকে খোঁজ নেননি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, এই বিজয় তোমার, তুমি দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুমের জালিমের বিরুদ্ধে কথা বলেছ, আজকের 5 তারিখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই বিজয়ের তুমিও একজন যোদ্ধা, তুমি আমাদেরকে সমর্থন করেছো, সাপোর্ট করেছো এবং আরো বেশ কিছু শব্দচয়ন যেগুলো এত পজিটিভ, বাংলাদেশের সম্মুখ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তুমি তার টপ 5, 10 এরকম বলছেন শব্দচয়নগুলো কম বেশি এভাবে বলে তুমি অনেক বড় অবদান রেখেছো, অনলাইনে তুমি অনেক কথা বলেছো, তোমার প্রতি কৃতজ্ঞতা, আজকের স্বাধীনতা অর্জিত হয়েছে, তিনি সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এও বলেছেন তিনি রাষ্ট্রপতির ভবনে তারা যে গিয়েছেন, তারপরে খালেদা জিয়ার মুক্তির জন্য তিনি যে দাবি তুলেছেন, এবং শফিক সাহেব জানেন যে এই কথা শুনলে আমি খুশি হব, কারণ তিনি যেটা দেখেছেন করেছেন খালেদা জিয়ার জন্য সেটা তো আমাকে তিনি বলবেন, এটাই স্বাভাবিক। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য উনি
সেখানে সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন, বলেছেন যে তাকে মুক্তি দিতে হবে। প্রেসিডেন্ট তখন নাকি প্রশ্ন তুলেছিলেন, মানে আমার শব্দচয়নে ভুল হতে পারে, যে কিভাবে কোন প্রক্রিয়ায়, তখন নাকি তিনি এইভাবেই বলেছিলেন যে যে প্রক্রিয়ায় আমরা এখন কথা বলছি কিংবা দেশ শাসন করার জন্য বসেছি, সেম প্রক্রিয়ায় তাকে মুক্তি দিয়েই দিতে হবে। এবং একদিনের মধ্যেই আপনারা দেখেছেন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি জাতির কাছে চলে এসেছে। আমি সেজন্য ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার ওই 5 তারিখ রাতের কৃতজ্ঞ মেসেজের মধ্যে আমি একটু ইনকোয়ারি করার চেষ্টা করি, আমি জানার চেষ্টা করি, হুজুর আপনার এই আজকের আন্দোলন সংগ্রাম তো করলেন, অনেক কষ্ট করলেন, কিভাবে কি হলো না হলো। সংক্ষিপ্ত বক্তব্যে যেটা হলো, ফয়জুল তুমি তো সবকিছুই বোঝো, এখানে আমরা চাইলে আমাদের সংগঠনের নাম কিংবা আমাদের ছেলেদের নাম আগে প্রকাশ করে হয়তো দিতে পারতাম, কিন্তু একটি বিজয় অর্জনের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমরা জামাত নির্যাতিত হয়েছি, আমাদের দল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে তো আমি আমার এই দলকে শুধুমাত্র সামনে প্রমোট করে জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারি না। আমরা আমাদের সব কিছু ঝেড়ে দিয়ে আমাদের সকলের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটাকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করেছি। আমরা এখানে ক্রেডিট নিতে চাইনি, কিন্তু এর সমস্ত জায়গায় আমাদের ছেলেপেলে কিভাবে কোথায় কাজ করেছে, ফয়জুল এটা তুমি তো ভালোই বুঝতে জানো, এবং এটা আমাদের পরিকল্পনায় হয়েছে। এই শব্দগুলো আমি যা বললাম কম বলা হয়েছে, কারণ অনেক শব্দ আমি চাইলেও আপনাদেরকে শেয়ার করতে পারবো না। আমি সেদিন ফেস দ্য পিপলের টকশোতে, পরের দিন সম্ভবত 5 তারিখেও আমার টকশো হয়েছে, এর পরের দিনও 2-1 দিনের মধ্যে টকশো হয়েছে, আমি ওখানে ইতিহাসের সাক্ষী হিসেবে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম উচ্চারণ করেছিলাম, বিএনপির জনাব তারেক রহমানের নাম উচ্চারণ করেছিলাম, অন্য দলের সবার কথা বলেছিলাম, কিন্তু শফিক সাহেবের কথাটা আমি যেহেতু 1 to 1 জানি, আমাকে যেহেতু সরাসরি কথা হয়েছে, আমি তার নাম উচ্চারণ করেছি। আমি আজকের এই কথাগুলো এই জন্য বললাম, এই আন্দোলন, এই সংগ্রাম আমরা বাংলাদেশের সবার অবদান, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অর্জন হওয়ার পরে আমরা সবাই মিলে অনেক কিছু করি। আজকে দেখেন, যদি সত্যি আওয়ামী লীগের মতো কোনো পুলিশ থাকে, 5-10 হাজার পুলিশ যদি আপনার সামনে এসে নেমে ঠাস ঠাস করে আপনার বিরুদ্ধে গুলি করা শুরু করে দেয়, দেখবেন কারা কারা আবেদন করছেন, নিবেদন করছেন, এই দেশ আপনি করছেন আমি করছি, অনেকেই সেখান থেকে হারিয়ে যাবে। এটাই বাস্তবতা। জুলুমের মধ্যে নেতৃত্ব দেওয়া খুব কঠিন, কিন্তু ওই জুলুমের মধ্যেও যে সঠিক পরিকল্পনায়, হোক সেটা গোপনে, হোক সেটা প্রকাশ্যে, হোক সেটা ভিন্ন পলিসি অবলম্বন করে, যে পদ্ধতিতেও হোক না কেন, যুদ্ধে আমার জয়যুক্ত হতে হবে। অতএব জামাত শিবির যদি গোপনে কোনো কাজ করে থাকে, প্রকাশ্যে কিছু করে থাকে, কিংবা ইন্টারনালি কোনো রাষ্ট্রের সাথে কমিউনিকেশন করে কারোর সাথে তার যদি একটা চুক্তিও হয়ে থাকে, তারপরেও যদি এই জুলুমের অবসান তিনি ঘটাতে পারেন, দিস ইজ নেম কল নেতৃত্ব। এটাকেই বলে আপনার সত্যিকারই লিডারশিপ, এবং এটাই হচ্ছে পলিটিক্সের অংশ। এমন কোনো নেতৃত্ব আমার প্রয়োজন নেই যেই নেতৃত্বে আমি অবহেলিত থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছি, আমার জাতি ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, লাভ কি? আপনাকে উইন হতে হবে। এই উইন করার জন্য যে লোকটি অবদান রেখেছে তার নাম ডাক্তার শফিকুর রহমান। আমি আজও তাকে এই বক্তব্যের মাধ্যমে স্বীকৃতি দিয়ে গেলাম। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। আমি যখন বই লিখব, আমি যখন আমার এই ইতিহাসগুলো আপনাদেরকে বর্ণনা করব, সময় পাচ্ছি না, বিদায় হচ্ছে না, সুযোগ পেলে তখন লম্বা সময়ে গত 16 বছরের বিভিন্ন পালা পরিক্রমায় তাদের অবদান, অন্যদের অবদান, আমার অবদান, আপনাদের অবদান, সবগুলোই এখানে আসবে। আমি দেশবাসীকে অনুরোধ করব, সবাই একার কিছু দাবি করার দরকার নেই। আমরা যে যেখান থেকে করেছি সেটাই ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হোক না, হতে পারে আপনার তথ্যটি আমি আদৌ জানি না। যেমন আমি আজকে যেটা বললাম, শফিক সাহেব এই ভিডিও দেখলে তিনিও হয়তো উত্তর উঠবেন যে কিরে, এই সকল জিনিস তো জাতির কাছে কোনোদিন আমি বলিনি। তাহলে আমি আজকের ইতিহাসের সাক্ষী হয়ে আজকের এই শব্দ চয়ন করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, বক্তব্য ভালো লেগেছে। ইতিহাসকে জানার চেষ্টা করুন, মিথ্যাকে পরিহার করুন, সত্যের পথে থাকুন। আজ আবারও বলছি, রোজা মুখে বলছি, এই যা বলছি সবই সত্য। এখানে কিঞ্চিত বাড়িয়ে শফিক সাহেবের কোনো একটি মিথ্যা প্রমোট আমি এখানে করলাম না, বরং অনেক তথ্য যা তিনি আমাকে বলতেন সেটা এই বক্তব্যে বলার সুযোগ নেই। ভালো থাকবেন।